আসসালামু আলাইকুম। গল্প বাই মনিমে আজকে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের লেখা নীল অপরাজিতা গল্পের শেষ এবং তৃতীয় পর্ব। গত দুদিন ধরে শওকত সাহেব বজরায় বাস করছেন। প্রথম রাতে বেশ অস্বস্তি লেগেছে। বজরার দুলুনি ঠিক সহ্য হয়নি। বজরা দুলছিল না, কিন্তু তার কাছে মনে হচ্ছিল খুব সূক্ষ্মভাবে দুলছে। নদীর জলস্রোতের শব্দও মনে হলো মাথায় চাপ ফেলছে। দ্বিতীয় দিনে সব অস্বস্তি দূর হয়ে গেল। মনে হলো রাত্রিযাপনের এর চেয়ে ভালো কিছু থাকতে পারে না। বজরাটা চমৎকার। বসার ঘর, শোবার ঘর, খুব সুন্দর বাথরুম। ভেতরের চেয়ে বাইরের ব্যবস্থা আরও ভালো। ছাদের উপর আরাম কেদারা, আরাম কেদারার পাশে টেবিল। আরাম কেদারায় শুয়ে পা দুটিও যাতে খানিকটা উঁচুতে রাখা যায় তার জন্য ছোট্ট টুল, যার নাম পা টুল। করিম সাহেব আনন্দে উচ্ছ্বসিত হয়ে বললেন, স্যার, ব্যবস্থা কেমন? ব্যবস্থা ভালো। স্যার, পছন্দ হয়েছে? হয়েছে। তাহলে স্যার ওসি সাহেবকে ধন্যবাদ দিয়ে একটা চিঠি দিয়ে দিবেন। উনি খুব খুশি হবেন। লোক ভালো। আমি চিঠি দিয়ে দেব। উনি জিজ্ঞেস করছিলেন ওনার বাসায় চায়ের দাওয়াত দিলে আপনি কবুল করবেন কিনা। ওনার খুব শখ। হ্যাঁ, যাব। চা খেয়ে আসব। আর একটা কথা স্যার, ময়নাতলা স্কুলে একদিন যাওয়া লাগে। ওইখানের কি ব্যাপার? কিছুই না, টিচারদের সাথে চা পানি খাবেন, ছাত্রদের দু একটা কথা বলবেন। সেটা কবে? এই সোমবারে। মহাপুরুষদের কথা শুধু শুনলেই হয় না, চোখে দেখতেও হয়। এতে পুণ্য যেমন হয় তেমনি। শওকত সাহেব কথা শেষ করতে দিলেন না। বললেন, আমি যাব। আমাকে দেখলে যদি আপনার ছাত্রদের পুণ্য হয় তাহলে হোক কিছুটা পুণ্য। ওসি সাহেবের বাসায় চায়ের দাওয়াত রাতের খাবারে রূপান্তরিত হলো। পোলাও, কোরমার সমারোহ। প্রকাণ্ড কাতলা মাছের মাথা বিশাল একটা থালায় সাজিয়ে শওকত সাহেবের সামনে ধরা হলো। ওসি সাহেব হাত কচলাতে কচলাতে বললেন, স্যার, আপনার জন্য মাছটা মোহনগঞ্জ থেকে আনা হয়েছে। শওকত সাহেব বললেন, মাছের মাথা তো আমি খাই না, কখনো না। না খেলেও এর উপর হাতটা রেখে একটু তাকিয়ে থাকুন। কেন? ছবি তুলব স্যার। তিনি তাই করলেন। 3 দিক থেকে 3বার ছবি তোলা হলো। শুধু মাছের মাথার সঙ্গে ছবি না, ওসি সাহেবের সঙ্গে ছবি, তার স্ত্রীর সঙ্গে ছবি, ওসি সাহেবের ছেলের সঙ্গে ছবি এবং শেষ পর্যায়ে ওসি সাহেবের শালাকে পাশে নিয়ে ছবি। ছবি তোলার পর্ব শেষ হবার পর ওসি সাহেবের স্ত্রী একটি দীর্ঘ কবিতা পড়লেন। তাকে উদ্দেশ্য করেই নাকি কবিতাটি লেখা হয়েছে, যদিও শওকত সাহেব সেই কবিতায় তার অংশ কি আছে কিছুই বুঝলেন না। মোফাজ্জল করিম সাহেব উচ্ছ্বসিত হয়ে বললেন, অসাধারণ, অসাধারণ। কবিতাটি বড় ফ্রেমে বাঁধানো, চারদিকে লতা ফুল পাতা আঁকা। নিমন্ত্রণ রক্ষার জন্য পুষ্পও গিয়েছিল। ফেরার পথে সে শওকত সাহেবের পাশে পাশে হাঁটতে লাগলো। পুষ্পের সঙ্গে এখন প্রায় দেখাই হচ্ছে না। করিম সাহেবের খবর দিয়েছেন পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। সারাক্ষণ পরে আর বাকি সময়টা বাবুর সাথে দুষ্টামি ফাজলামি করে। শওকত সাহেবের ধারণা তা নয়। মেয়েটি যে কোনো কারণেই হোক তাকে এড়িয়ে চলছে। তিনি কি এমন কিছু করেছেন যাতে তাকে এড়িয়ে চলা উচিত? তিনি মনে করতে পারলেন না। এখন অবশ্য বেশ সহজভাবে তার পাশে পাশে হাঁটছে। বাবু সঙ্গে নেই। বাবু থাকলে নিশ্চয়ই বাবুর সঙ্গে আগে আগে হাঁটতো এবং খানিকক্ষণ পর পর খিলখিল করে হাসত। বাবু নামের এই ছেলেটির সঙ্গে এই মেয়েটির এত ঘনিষ্ঠতা কি করে হয় তা তিনি ভেবে পাচ্ছেন না। এই ছেলের আশেপাশে কিছুক্ষণ থাকলেই তো রাগে গা জ্বলে যাবার কথা। এক দুপুরবেলায় ওই ছেলে তার ঘরে উপস্থিত, হাতে একটা দড়ি।
স্যার কি ঘুমোচ্ছেন নাকি? না। দড়ির একটা ম্যাজিক দেখবেন? না, ম্যাজিক দেখতে ইচ্ছে করছে না। খুব ইন্টারেস্টিং ম্যাজিক স্যার। দড়িটা কেটে ৩ টুকরা করব, তারপর জোড়া লাগাই দিব। তিনি হাল ছেড়ে তাকিয়ে রইলেন। এই ছেলে তাকে ম্যাজিক না দেখিয়ে যাবে না। নেন স্যার, দড়িটা মেপে দেখেন। মাপতে হবে না, তুমি যা দেখাবে দেখাও। উহু, মাপেন, শেষে বলবেন অন্য দড়ি। তাকে দড়ি মাপতে হলো। বাবু বলল, এখন বিসমিল্লা বলে দড়িটা কাটেন। কাটাকাটি যা করার তুমিই করো। উহু, আপনাকেই কাটতে হবে। তিনি দড়ি কেটে ৩ টুকরা করলেন। বাবু রুমাল দিয়ে টুকরাগুলো ঢেকে দিল এবং একসময় আস্ত দড়ি বের করে আনলো। কেমন স্যার, আশ্চর্য না? হ্যাঁ, আশ্চর্য। আসেন, আপনাকে শিখিয়ে দিই কি করা লাগে। আমি শিখতে চাচ্ছি না। শিখে রাখেন, অন্যদের দেখাবেন, যে দেখবে সেই মজা পাবে। তাকে দড়ি কাটার ম্যাজিক শিখতে হলো। এমন ছেলের সঙ্গ লাভের জন্য পুষ্প এত ব্যাকুল হবে কেন? পুষ্পকে কি তিনি এই কথাটা জিজ্ঞেস করবেন? পুষ্প তার পাশাপাশি হাঁটছে। করিম সাহেব ওছে সাহেবের সঙ্গে গল্প করতে করতে এগুচ্ছেন। তারা অনেক সামনে। ইচ্ছা করলে জিজ্ঞেস করা যায়, ইচ্ছা করছে আবার করছেও না। পুষ্প বলল, আজকের নিমন্ত্রণটা আপনার কেমন লাগলো? তিনি বললেন, ভালো। পুষ্প বলল, আমি সারাক্ষণ আপনাকে লক্ষ্য করছিলাম। আপনি অসম্ভব বিরক্ত হচ্ছিলেন, অথচ হাসি মুখে বসেছিলেন। আপনি তো অভিনয় খুব ভালো জানেন। ঠিকই ধরেছ। এরকম কষ্ট কি আপনাকে প্রায়ই করতে হয়? হ্যাঁ, হয়। ওরা কিন্তু যা করেছে আপনাকে ভালোবেসেই করেছে। তাও জানি। আপনি কি আমার উপরে রাগ করে আছেন? না, রাগ করে থাকবো কেন? রাগ করে থাকার মতো কিছু কি তুমি করেছ? পুষ্প তাকে বিস্মিত করে দিয়ে বলল, হ্যাঁ, করেছি। কি করেছ? আপনার কাছ থেকে দূরে দূরে থাকছি। তুমি দূরে দূরে থাকলে আমি রাগ করব, এমন অদ্ভুত ধারণা তোমার কেন হলো বলো তো? আমি একা থাকতেই পছন্দ করি। তোমাদের বাড়ি ছেড়ে বজরা এসে উঠলাম কি জন্যে? যাতে একা একা থাকা যায়। বজরার মাঝি দুজনকেও বিদায় করে দিয়েছি। রাতে অবশ্যই খানিকটা ভয় ভয় লাগে। আপনার লেখা কেমন হচ্ছে? ভালো হচ্ছে, খুব ভালো। এখানে বসে লেখার একটা প্রভাবও লক্ষ্য করছি। লেখার ধরন একটু মনে হলো পাল্টেছে। প্রকৃতির কথা স্বতঃস্ফূর্তভাবে চলে আসছে। পুষ্প বলল, সারাক্ষণ আপনার মাথায় লেখা ঘুরে, তাই না? লেখা ছাড়া আপনি আর কিছু ভাবতে পারেন না? তিনি হেসে ফেলে বললেন, কবিতা শুনতে চাও? কবিতা? হ্যাঁ, কবিতা। আমি আবৃত্তি ভালো করতে পারি না, আমার উচ্চারণ খারাপ। ব শূন্য র এবং ডয় শূন্য রয়ে গন্ডগোল করে ফেলি। দ এবং ধতেও সমস্যা আছে। তবে প্রচুর কবিতা আমার মুখস্থ। রেনুর সঙ্গে বাজি রেখে একবার সারা রাত কবিতা মুখস্থ বলে গেছি। বলো, কোন কবিতা শুনবে? যা বলবো তাই মুখস্থ বলতে পারবেন? অবশ্যই পারবো। আষাঢ় মাস নিয়ে একটা বলুন। খুব সহজ বিষয় ধরলে। বর্ষা হচ্ছে রবীন্দ্রনাথের প্রিয় ঋতু। বর্ষা নিয়ে তার অসংখ্য কবিতা আছে। তিনি নিচু গলায় শুরু করলেন, আষাঢ় হতেছে শেষ, মিশায়ে মল্লার দেশ, রাঁচি ভরা বাদরের সুর, খুলিয়া প্রথম পাতা, গীত গোবিন্দের গাথা, গাহি মেঘে অম্বর মেদুর, স্তব্ধ রাত্রি দ্বীপ প্রহরে, ঝুপঝুপ বৃষ্টি পড়ে, শুয়ে শুয়ে সুখ অনিদ্রায়, রজনী সাঙন ঘন, ঘন দোয়া গর্জন, সেই গান মনে পড়ে যায়। শওকত সাহেব হঠাৎ
কবিতা আবৃত্তি থামিয়ে দিলেন। তিনি এ কী করছেন? মেয়েটিকে অভিভূত করার চেষ্টা করছেন। সেই চেষ্টাও ছেলেমানুষি ধরনের চেষ্টা। কোনো মানে হয় না। এর কোনো মানে হয় না। পুষ্প হঠাৎ বলল, হঠাৎ থেমে গেলেন কেন? ইচ্ছা হচ্ছে না। আকাশে মেঘ নেই। বর্ষার কবিতা এই কারণে ভালো লাগছে না। তিনি সিগারেট ধরিয়ে হনহন করে এগিয়ে গেলেন। পুষ্প পেছনে পড়ে গেল। পরদিন গেলেন ময়নাতলা স্কুলে। জরাজীর্ণ স্কুল। দেখেই কান্না পায়। স্কুলে ঢোকা মাত্র একদল রোগা ভোগা ছেলে মিলিটারিদের মতো প্যারেড করতে করতে এলো। তাদের একজন দলপতি আছে। সে এসে স্যালুট করে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল। খুবই বিব্রতকর অবস্থা। সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ করলেন স্কুলের বাংলার শিক্ষক তারিণীবাবু। হে মান্যবর, হে জগতের আলো, হে বিদগ্ধ মহাজ্ঞানী, হে বাংলার হৃদয়, হে দেশমাতৃকার কৃতি সন্তান। চলতেই লাগলো। চেয়ারে বসে দীর্ঘ সময় এই জিনিস শোনা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু তিনি গলায় জুঁই ফুলের মালা নিয়ে চুপচাপ শুনছেন। অনুষ্ঠানে এক ছেলে কবিতা আবৃত্তি করল। রিনরিনে গলায় বলল, লিচু চোর, লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কিছু দূর আবৃত্তি করেই সে গন্ডগোল করে ফেলল। আবার শুরু করলো। গন্ডগোল আগের জায়গায় এসে আবারও গন্ডগোল। তারিণীবাবু ছেলেকে হাত ইশারায় ডাকলেন। সে কাছে আসতেই প্রচণ্ড চর কষিয়ে বললেন, গাধা, যা পেছনে কান ধরে বসে থাক। শওকত সাহেব খুবই মন খারাপ করে লক্ষ্য করলেন ছেলেটি সত্যি সত্যি সবার পেছনে কান ধরে চুপচাপ বসে আছে। তিনি এই স্কুলে আসার কারণে বাচ্চা একটি ছেলে লজ্জিত ও অপমানিত হলো। অনুষ্ঠান শেষে হেডমাস্টার সাহেব ঘোষণা করলেন, মহান অতিথির এই স্কুলে পদার্পণ উপলক্ষে আগামী বুধবার স্কুল বন্ধ থাকবে। আজ লিখতে খুব ভালো লাগছে। কলম চলছে দ্রুত গতিতে। আকাশ মেঘলা। অল্প অল্প বাতাস দিচ্ছে। সেই বাতাসে বজরা দুলছে। এই দুলনের সঙ্গে কোথায় যেন লেখার খানিকটা মিল আছে। ঘুঘু ডাকছে। ঘুঘু নামের এই বিচিত্র পাখি সকালে বা সন্ধ্যায় কেন ডাকে না? বেছে বেছে ক্লান্ত দুপুরে ডেকে দুপুরগুলোকে কেমন অন্যরকম করে দেয়। প্রকাণ্ড এক ছাতিম গাছের গুড়ির সঙ্গে নৌকা বাঁধা। বজরার জানালা থেকে ছাতিম গাছের ডালপালা এবং তার ফাঁক দিয়ে দূরের আকাশ দেখা যায়। শওকত সাহেব লেখা থামিয়ে ছাতিম গাছটার দিকে তাকিয়ে রইলেন। তার মনে হলো বৃক্ষরাজ্যে সবসময় আকাশ স্পর্শ করতে চায়। তারা সারাক্ষণ তাকিয়ে থাকে আকাশের দিকে। মানুষ চায় মাটি এবং জলের কাছাকাছি থাকতে। তিনি খুব কম মানুষকে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখেছেন। স্যার, আপনার খাওয়া। বাবু টিফিন ক্যারিয়ার হাতে উঠে এসেছে। তিনি আকাশের কাছ থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেন। বাবু হাঁটুর উপর লুঙ্গি তুলে কালো গেঞ্জি গায়ে চলে এসেছে। কি কুৎসিত ছবি। আজ স্যার গোমাংস। বৃষ্টি বাদলার দিন তো, খাইয়া আরাম পাইবেন। ধুম বৃষ্টি হইব। সামনের আসমানের অবস্থা দেখেন। তুমি টিফিন ক্যারিয়ার রেখে যাও, আমি খেয়ে নেব। উপস্থিত থাইকা আপনারা খাওয়াইতে বলছে। কে বলেছে? পুষ্প। পুষ্প ছাড়া আর কি? শেষ বাটির মধ্যে দই বৃষ্টি আছে। তুমি খেয়েছ? জি না। আপনার খাওয়া শেষ হইলে আমি আর পুষ্প খাইতে বসব।
আজ 3 দিন হলো পুষ্পের সঙ্গে দেখা নাই। তার পক্ষে কাদা ভেঙে বজরায় আসা অবশ্যই কষ্টকর। তবু ইচ্ছে করলে সে কি আর আসতে পারত না? অবশ্যই পারত। স্যার কি মঠ দেখতে গিয়েছিলেন? হ্যাঁ, আমি গতকাল পুষ্পরে নিয়ে গেলাম। ঢুকলাম ভেতরে। পুষ্প না করতেছিল, সাপ খোপ থাকতে পারে। আমি বললাম ভয়ের কিছু নাই, আমি সাপের বাবার সর্পরাজ। হা হা হা। কি দেখলে? আরে দূর দূর, কিছু না, শেয়ালের গু ছাড়া কিছু নাই। শওকত সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে খেতে বসলেন। যত তাড়াতাড়ি খাওয়া শেষ করা যাবে তত তাড়াতাড়ি এই আপদ বিদেয় হবে। স্যার আজ কয় পৃষ্ঠা লিখলেন? লিখছি কয়েক পৃষ্ঠা। লেখা শেষ? না, কিছুটা বাকি আছে। এত লেখালেখি করেন, আঙুল ব্যথা করে না? তিনি চুপ করে রইলেন। কথাবার্তা চালানোর কোনো অর্থ হয় না। আমি স্যার পরীক্ষার হলে 3 ঘন্টা লিখি, তারপরে আঙুলের যন্ত্রণায় অস্থির হই। আঙুল যদি দাঁতের মতো বাঁধানোর ব্যবস্থা থাকতো, তাহলে লেখকেরা সব আঙুল বাঁধিয়ে ফেলত, কেউ রূপা দিয়া, কেউ সোনা দিয়া। ঠিক বললাম না স্যার? হ্যাঁ ঠিক। আপনি কি দিয়া বাঁধাইতেন, সোনা না রূপা? বাবু। জি। খাওয়ার সময় কথা বলতে আমার ভালো লাগে না। জানতাম না স্যার। কথা শুনতেও ভালো লাগে না। আর কথা বলবো না স্যার। কি লেখলেন একটু পইরা দেখি। না, লেখা শেষ না হওয়া পর্যন্ত আমি কাউকে পড়তে দিই না। বাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, পড়লেও কিছু বুঝবো না। স্যার আপনি লাল ভুল পড়েছেন। একটা হিট বই, চোখের পানি রাখা মুশকিল। আমি যতবার পড়ি ততবার কাঁদি। শওকত সাহেব খাওয়া বন্ধ করে উঠে পড়লেন। খাওয়া হয়ে গেল? কিছু তো খান নাই। গোমাংস ভালো লাগে না স্যার? লাগে, আজ খেতে ইচ্ছে করছে না। তুমি এখন টিফিন ক্যারিয়ার নিয়ে যাও। জি আচ্ছা। শওকত সাহেব খানিকক্ষণ চুপ থেকে বললেন, তুমি পুষ্পকে একবার এখানে আসতে বলো তো। কখন আসতে বলবো? এখন? এক সময় এলেই হবে। সন্ধ্যার সময় আমি সাথে করে নিয়ে আসব, কোনো অসুবিধা নেই। থাক, সন্ধ্যায় আসার দরকার নেই, আমার কাজ বাকি আছে। বাবু বজরা থেকে নেমে আবার উঠে এলো। আসল কথা বলতে ভুলে গেছি, আপনার চিঠি আসছে, এই যে নেন। একটিমাত্র চিঠি, তাও রেনু লিখেনি, লিখেছে স্বাতী। বাবা, অনেকদিন তোমাকে দেখি না, তুমি কবে আসবে? তুমি কি আমার সঙ্গে রাগ করেছ? মা বলেছে পৃথিবীর সবার সঙ্গেই তোমার রাগ। আচ্ছা বাবা, পৃথিবী বানান কি ঠিক হয়েছে? মাকে জিজ্ঞেস করলাম পৃথিবী বানান। মা বলল তোর যা ইচ্ছা লেখ। আমি কিছু জানি না। বাবা, তোমার বই লেখা শেষ হয়েছে? আমার একটা দাঁত পড়েছে, আমি রেখে দিয়েছি, তুমি এলে দেখাবো। মার কাছে লেখা তোমার চিঠি আমি লুকিয়ে পড়েছি। ইতি, তোমার আদরের মেয়ে স্বাতী। চিঠিতে কিছুই নেই, অথচ শওকত সাহেবের চোখে পানি এসে গেল। তিনি তৎক্ষণাৎ চিঠির জবাব লিখতে বসলেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, স্বাতীকে কিছু লিখলেন না, লিখলেন রেনুকে। রেনু, স্বাতীর চিঠি পেয়েছি। খামের উপর তোমার হাতে লেখা ঠিকানা দেখে ভাবলাম তোমার চিঠি। চিঠি লিখছ না কেন বলো তো? একসময় তুমি তোমার রাগ এবং অভিমানের কারণগুলো আমাকে বলতে, দীর্ঘদিন সেই সব বলা বন্ধ করেছ। কোথায় যেন সুর কেটে গেছে, নাকি সুর কখনোই ছিল না, আমরা ভেবে নিয়েছি সুর আছে। একটা সময় ছিল আমার অর্থবিত্ত ছিল না,
খ্যাতি ছিল না, ক্ষমতা ছিল না, লেখার একটা কলম ছিল, আর ছিলে তুমি। তখন প্রায়ই ভাবতাম, কোনটি আমার প্রিয়, কলমটা না তুমি? আজও আমি ঠিক তেমনি করেই ভাবি, কিন্তু তুমি বোধহয় তা বিশ্বাস করো না। তুমি অনেক দূরে সরে গেছো। আমি সেদিন যেখানে ছিলাম আজও সেখানে আছি। ভালোবাসা কি, সেই সম্পর্কে আমার একটা থিওরি আছে। কাউকে কখনো বলিনি, তোমাকে বলি। আমার ধারণা, প্রকৃতিতে প্রথমে একটি চমৎকার নকশা তৈরি হয়, অপূর্ব একটি ডিজাইন, যা জটিল এবং ভয়াবহ রকমের সুন্দর। তারপর সেই ডিজাইনটি কাঁচি দিয়ে কেটে দুভাগ করে। এক ভাগ এক ভাগ দেয় একটি পুরুষকে, অন্য ভাগ একটি তরুণীকে। পুরুষটি তখন ব্যাকুল হয়ে ডিজাইনের বাকি অংশ খুঁজে বেড়ায়, মেয়েটিও তাই করে। কেউ যখন তার ডিজাইনের কাছাকাছি কিছু দেখে তখন প্রেমে পড়ে যায়। তারপর দেখা যায় ডিজাইনটি ভুল, তখন ভয়াবহ হতাশা। আমার মনে হয় এটা প্রকৃতির একটা মজার খেলা। মাঝে মাঝে প্রকৃতি কি করে জানো? মূল ডিজাইনের দুই অংশকে কাছাকাছি এনে মজা দেখে আবার সরিয়ে নিয়ে যায়। প্রকৃতি চায় না এরা একত্র হোক, দুজনে মিলে মূল ডিজাইনটি তৈরি করুক। প্রকৃতির না চাওয়ার কারণ আছে। মূল ডিজাইন তৈরি হওয়া মানে অ্যাবসোলিউট বিউটির মুখোমুখি হওয়া। প্রকৃতি মানুষকে তা দিতে রাজি নয়। প্রকৃতির ধারণা, মানুষ এখনো তার জন্য তৈরি হয়নি। তোমাকে এত সব বলার অর্থ একটি, আমি সবসময় ভেবেছি তোমার কাছে ডিজাইনের যে অর্ধাংশ আছে তার বাকিটা আমার কাছে। এই পর্যন্ত লিখে শওকত সাহেবের মনে হলো তিনি মিথ্যা লিখছেন। রেনুর কাছে মূল ডিজাইনের অর্ধাংশ নেই। রেনুর কাছে তিনি কখনো মিথ্যা বলেননি। আজ কেন বললেন? স্যার, ও স্যার! শওকত সাহেব বের হয়ে এলেন। বাবু সাতিম গাছের নিচে দাঁড়িয়ে আছে। তার হাতে কুকুরের বাচ্চার মতো কি যেন একটা দেখা যাচ্ছে। বাচ্চাটি কুই কুই করছে। কি চাও তুমি? এটা স্যার শেয়ালের বাচ্চা। আমি একটা শেয়ালের বাচ্চা ধরে ফেলেছি। আচ্ছা স্যার, শেয়ালের বাচ্চাকে কি কুকুরের মতো ট্রেনিং দেওয়া যায়? শওকত সাহেব তীব্র ও তীক্ষ্ণ গলায় বললেন, আর কখনো তুমি আমার আশেপাশে আসবে না, কখনো না। বাবু অবাক হয়ে বলল, রাগ করতেছেন কেন স্যার? তিনি ক্ষিপ্তের মতো চেঁচালেন, যাও তুমি, যাও বলছি। এমন করতেছেন কেন? আপনার কি হয়েছে? হইচই শুনে লোক জমে গেল। শওকত সাহেব বজরার ভেতরে ঢুকে গেলেন। সারা বিকাল বিছানায় শুয়ে রইলেন। সন্ধ্যার আগে আগে করিম সাহেব এলেন চা নিয়ে। হাসি মুখে বললেন, দারুণ খবর পাওয়া গেছে স্যার। মঠ একটা না, আরও দুইটা আছে। দেখতে একই রকম, তবে সাইজে ছোট। শওকত সাহেব বললেন, করিম সাহেব, আপনি এখন যান। আমার শরীরটা ভালো লাগছে না। কি হয়েছে? জ্বর জারি নাকি? জি না। ভবেশ বাবুকে খবর দিব? কাউকে খবর দিতে হবে না। মঠে কবে যাবেন বললে ব্যবস্থা করে ফেলি। করিম সাহেব, আমি চুপচাপ খানিকক্ষণ শুয়ে থাকব। চা খাবেন না? না, আমি রাতেও কিছু খাবো না, খাবার পাঠাবেন না। করিম সাহেব চিন্তিত মুখে ফিরে গেলেন। সন্ধ্যা মিলিয়ে গেল। বজরার মাঝি এলো বাতি জ্বালাতে। তিনি তাকে ফিরিয়ে দিলেন। অন্ধকারে বজরার ছাদে বসে রইলেন। চারিদিকে ঝিঝি ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আজও কি সেদিনের মতো ঝড় হবে? রাতে খাবার নিয়ে এলো পুষ্প। সে একা আসেনি, বাবুকে নিয়ে এসেছে। বাবুর হাতে হারিকেন। পুষ্প বজরায় উঠে বাবুকে বিদায় করে দিল। সহজ স্বাভাবিক ভঙ্গিতে শওকত সাহেবকে বলল, আপনার খাবার এনেছি।
তিনি চুপ করে রইলেন। পুষ্প বলল, খাওয়া শেষ করে আপনি আমার সঙ্গে যাবেন। আজ রাতে বাসায় থাকবেন। আজও ওই দিনের মতো ঝড় হবে। দিনের অবস্থা ভালো না। আমার খিদে নেই পুষ্প। আপনি কি রাগ করেছেন? রাগ করিনি। কি নিয়ে রাগ করব আমি? বাবু ভাই বলল আপনি নাকি তাকে খুব বকা দিয়েছেন। সে আপনার রাগ দেখে হতভম্ব হয়ে গেছে। তার ধারণা ছিল আপনি ফেরেশতার মতো মানুষ। তোমার কি ধারণা? আপনি খাওয়া শুরু করুন, তারপর বলবো। শওকত সাহেব খেতে বসলেন। পুষ্প ঠিক তার সামনে বসেছে। তার মুখ হাসি হাসি, যেন কোনো একটা ব্যাপারে সে খুব মজা পাচ্ছে। শওকত সাহেব বললেন, খাওয়া শুরু করেছি। এখন বলো আমার সম্পর্কে তোমার কি ধারণা? আজ বলবো না। আপনি যেদিন চলে যাবেন সেদিন বলবো। তাছাড়া আমার মনে হয় আপনাকে বলার দরকার নেই। আমার মনে কি আছে আপনি তা ভালোই জানেন। পুষ্প এত নিশ্চিন্ত হয়ে কথাগুলো বলল যে তিনি চমকে উঠলেন। সেই চমক পুষ্পের চোখ এড়ালো না। বাবু ছেলেটি কি তোমার খুব পছন্দ? হ্যাঁ, পছন্দ। কতটুকু পছন্দ? আপনি যতটুকু ভাবছেন তার চেয়ে অনেক কম। কেন পছন্দ বলো তো? ওর মধ্যে কোনো ভান নেই, লুকোছাপা নেই। যা তার মনে আসে তাই সে বলে। যা তার ভালো লাগে করে। আমরা কেউ তা পারি না। আপনার যা ইচ্ছা করে আপনি কি তা করতে পারেন? কেন পারবো না? না, আপনি পারবেন না। আপনার সেই সাহস নেই, সেই ক্ষমতা নেই। এই যে আমি আপনার এত কাছে বসে আছি, আপনার যদি ইচ্ছেও করে আপনি আমার হাত ধরতে পারবেন না। পুষ্প, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তুমি সত্যি জবাব দেবে? পুষ্প বলল, কোনোদিনও আপনার সঙ্গে মিথ্যা কথা বলবো না। আমি প্রতিজ্ঞা করেছি। কখন প্রতিজ্ঞা করলে? যেদিন আপনাকে প্রথম দেখলাম সেই দিন, যেদিন পা ছুঁয়ে সালাম করলাম। ভালোবাসা সম্পর্কে আমার একটি থিওরি আছে। তুমি কি শুনতে চাও? না, আমি কিছু শুনতে চাই না। আপনি কি প্রশ্ন করতে চাইছিলেন করুন। আমার সবসময় মনে হয়েছে বাবু ছেলেটিকে তুমি খবর দিয়ে এনেছ। তুমি আমার সঙ্গে এক ধরনের খেলা খেলতে চেয়েছ। তার জন্য বাবুকে তোমার প্রয়োজন ছিল। আমার কথা কি ঠিক? হ্যাঁ, ঠিক। আপনি আমাকে অবহেলা করছিলেন। আমার সহ্য হচ্ছিল না। আপনি জানতে চেয়েছেন তাই বললাম। জানতে না চাইলে কোনোদিনও বলতাম না। বৃষ্টি পড়তে শুরু করেছে। করিম সাহেব ছাতা হাতে মেয়েকে নিতে এসেছেন। তিনি শওকত সাহেবকে বললেন, স্যার আপনিও চলুন, বৃষ্টির মধ্যে একা একা থাকবেন। শওকত সাহেব বললেন, আপনারা যান, আমার অসুবিধা হবে না। আমার একা থাকতে ইচ্ছে করছে। রাত 9টার দিকে বৃষ্টি নামল। তুমুল বর্ষণ। শওকত সাহেব বজরার ছাদে আরামকের দ্বারা এসে গা এলিয়ে দিলেন। তার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, তীব্র ইচ্ছা। মানুষ তার জীবনের অধিকাংশ স্বাদই পূরণ করতে পারে না, কিছু ছোটোখাটো স্বাদ পূরণ করতে পারে। বর্ষণ চলল সারা রাত। কখনো একটু কমে আসে, কখনো বাড়ে। বাতাসে বজ্রা দুলতে থাকে। তার বড় ভালো লাগে। শেষ রাতের দিকে জ্বরের ঘোরে তিনি আচ্ছন্ন হয়ে পড়লেন। তার মনে হলো রেনু যেন এসে দাঁড়িয়েছে তার পাশে। রেনু অবাক হয়ে বলছে, কি হয়েছে তোমার? তুমি বৃষ্টিতে ভিজছো কেন? তিনি হাসি মুখে বললেন, বৃষ্টিতে ভিজলেও আমার কিচ্ছু হবে না রেনু। আমি হচ্ছে ওয়াটার প্রুফ। যখন ক্লাস 10-এ পড়ি ডাব্লুপি টাইটেল পেয়েছিলাম, তোমার মনে নেই? রেনু বলল,
তুমি কি কোনো কারণে আমার উপরে রাগ করেছো? না, কারো উপর রাগ করার কারো উপর আমার কোনো রাগ নেই। তোমার উপর একেবারেই নেই। কেন বলো তো? আমাদের ছোট মেয়েটি অসুস্থ হয়ে হাসপাতালে গেল। সেই সময়ের কথা কি তোমার মনে নেই রেনু? বেচারি দিনের পর দিন অসহ্য যন্ত্রণায় কি কষ্ট করল। আমি তাকে একজনও দেখতে যাইনি, কারণ ওর রোগ যন্ত্রণা দেখা এবং দেখে সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না। ও তোমার কোলে মাথা রেখে ছটফট করছে, আমি ঘরে বসে লিখছি। ও মারা যাবার সময় বারবার বলছিল, বাবা কোথায়, বাবা। থাক ওসব কথা। না না, থাকবে কেন? তুমি শোনো, মেয়ে মারা যাবার পরেও তুমি কিন্তু আমার উপর রাগ করনি। তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ছুটে এসেছিলে। সেই তোমার উপর আমি কি করে রাগ করি? বৃষ্টির তোর বাড়ছে, বজ্রা খুব দুলছে। শওকত সাহেবের মনে হলো তিনি রেনুকে আর দেখতে পারছেন না। নদীর তীরে পুষ্পকে দেখতে পাচ্ছেন। পুষ্প ব্যাকুল হয়ে বলছে, আপনি খুব ভালো করে আমাকে দেখে বলুন তো, আপনি যে ডিজাইনের অর্ধেক অংশের কথা বলেছিলেন, সেই অর্ধেক কি আমার কাছে আছে? দুটি ডিজাইন একটু মিলিয়ে দেখবেন। তাড়াতাড়ি করতে হবে, আমাদের হাতে বেশি সময় নেই। কাছেই কোথাও বজ্রপাত হলো। বজ্রপাতের শব্দে সাধারণত পাখিরা চেঁচামেচি করে না, এইবার কেন জানি খুব চেঁচামেচি করছে। এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প নীল অপরাজিতা। আজকের পর্বের মধ্য দিয়ে গল্পটি শেষ হলো। পরবর্তী গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।